CAG, Comptroller and Auditor General of India, CAG রিপোর্ট 28টা CAG রিপোর্ট বিধানসভায় পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গত 25শে জুলাই। এবং সেখানে তিনি রাজ্যের অর্থমন্ত্রী তিনি স্পষ্ট বলেছিলেন যে কেন আমাদের রাজ্যে 8 লক্ষ কোটি টাকার বেশি আর্থিক ঘাটতি, সেটা এই রিপোর্ট থেকে পরিষ্কার। আর সত্যিই তাই, আমফানে 2020 সালে আমফান আমাদের রাজ্যে আছড়ে পড়েছিল। ক্যাগ রিপোর্টের দাবি সেই আমফানের সঙ্গে সঙ্গে আর্থিক যে দুর্নীতি হয়েছিল, দুর্নীতির ঝড়ও আছড়ে পড়েছিল রাজ্যে। কিভাবে দুর্নীতি হয়েছে, ছত্রে ছত্রে দুর্নীতি হয়েছে, তা এই ক্যাগ রিপোর্টে স্পষ্ট। আমফানে যে কি ব্যাপক প্রভাব পড়েছিল পুরুলিয়া জেলাতেও, সেটাও এই ক্যাগ রিপোর্টেই জানা গেছে। ক্যাগ রিপোর্ট বলছে তৃণমূল সরকারের আমলে আমফানকে কেন্দ্র করে দুর্নীতির ঝড় ওঠে। এক কৃষকের অ্যাকাউন্টে একাধিকবার যেমন টাকা ঢুকেছে, ঠিক তেমনই বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা ব্যবহার করে আমফানে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমফান দুর্নীতি নিয়ে ক্যাগ অডিটের সেই এক্সক্লুসিভ রিপোর্টই নিউজ 18 বাংলার হাতে। দু 2020 সাল বাংলায় আছড়ে পড়ে আমফান। ক্যাগ রিপোর্ট বলছে যে আমফানের সঙ্গে সঙ্গে এই রাজ্যে আছড়ে পড়ে দুর্নীতির তুফান। নয় জেলার 6 জেলাতেই একাধিক অসঙ্গতি। বুলবুলে ক্ষতিগ্রস্তদের তালিকা ব্যবহার করে আমফানে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্যাগ রিপোর্টে বিস্ফোরক দাবি, আবেদন করাই হয়নি, আবেদন ছাড়াই 5,627 জনকে 2,82 লক্ষ টাকা সাহায্য দেওয়া হয়েছে। ভাবুন একবার, যারা ক্ষতিগ্রস্ত নয়, যারা আবেদন করেনি, তারাও পেয়ে গেছে টাকা। পোর্টালে ডুপ্লিকেট নথিভুক্তি আটকানোর ব্যবস্থা যথেষ্ট নয়। এপিক নম্বর যাচাইয়ের কোনো ব্যবস্থা নেই। ক্যাগ রিপোর্ট বলছে কৃষক বন্ধু অ্যাসিওর্ড ইনকাম স্কিমে একাধিকবার নথিভুক্তি হয়েছে এক কৃষকের নাম, ব্যবহার হয়েছে ভুয়ো এপিক নম্বর। আর এই দুর্নীতির ফাঁকে বাদ পড়েছেন বহু ক্ষতিগ্রস্ত কৃষক। কোনো টাকা পয়সা পাইনি, ক্ষতি প্রচুর হয়েছে। আমার মাটির ঘর ছিল, ঘরও ভেঙে গেছিল। যে সরকার ছিল টাকা আমাদের দেয়নি, নেতারা ভাগ করে নিয়েছে, সাধারণ মানুষ কোনো টাকা পায়নি। ওরা 9-6 করে দিয়েছে টাকাগুলো। কোনো সাহায্য পাইনি, টাকা পয়সাও পাইনি। মাটির বাড়ি ওরা সব জানে, কিন্তু আমি কোনো পাইনি, সাহায্য পাইনি। কারো বইতে ঢুকে দিয়েছে, কে তুলে নিয়েছে, এরকমই হয়েছে। কৃষক বন্ধু অ্যাসিওর্ড ইনকাম স্কিমে একাধিকবার নথিভুক্তি হয়েছে। কিভাবে দুর্নীতি হয়েছে আমফানে দেখুন। ক্যাগ রিপোর্টে যা দাবি করা হয়েছে, 6 জেলায় 2,697 জন কৃষকের একাধিক এনরোলমেন্ট। ভুয়ো এপিক দিয়ে, ভুয়ো এপিক নাম্বার ইউজ করে এই এনরোলমেন্ট হয়েছে। সন্দেহজনক লেনদেন 3,011, সন্দেহজনক লেনদেনের সহায়তা 46,94,000। চার জেলায় উপভোক্তার সংখ্যা 797, আর অতিরিক্ত টাকা ঢুকেছে 41,25,000। $770টি এমন অ্যাকাউন্ট পাওয়া গেছে যে অ্যাকাউন্টে দুবার করে টাকা ঢুকেছে। ক্ষতিপূরণের টাকা ঢুকেছে দুবার করে। 26টি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 3বার করে।
একের পর এক দুর্নীতি সামনে এসেছে ক্যাগ রিপোর্টে। এক অ্যাকাউন্টে 4বার টাকা ঢুকেছে, 2বার, 3বার, 4বার পর্যন্ত টাকা ঢুকেছে একটা অ্যাকাউন্টে। এখানেই কিন্তু শেষ নয়। আমফানের সময় কেন্দ্রের কাছে 273 কোটি 76 লক্ষ টাকার সহায়তা চেয়েছিল রাজ্য সরকার। সবজি, পান, ফুল সহ মোট 5 ধরনের ফসলের ক্ষতির কথা বলা হয়েছিল সরকারের রিপোর্টে। ক্যাগ রিপোর্ট বলছে কেন্দ্রের পাঠানো বেশিরভাগ টাকাই ঢুকেছে শুধুই পান চাষিদের অ্যাকাউন্টে। প্রায় 95% ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষতিপূরণই পৌঁছয়নি। কেন্দ্রের কাছে 273 কোটি 76 লক্ষ টাকার সহায়তা চেয়েছিল রাজ্য। ক্যাগ রিপোর্টে আরো উল্লেখ রয়েছে 5 ধরনের ফসলের ক্ষতির জন্য সহায়তা চেয়েছিল রাজ্য। সবজি, পান, ফুল রয়েছে, এরকম মোট 5 ধরনের ফসলের ক্ষতির কথা বলা হয়েছিল সরকারের রিপোর্টে। মোট ক্ষতিগ্রস্ত এলাকার 95.33% সহায়তা পৌঁছয়নি। সবজি, ফুল এবং ফল চাষিরা এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন, ক্যাগ রিপোর্টে এমনই উল্লেখ। পান চাষিদের জন্য বরাদ্দ 81 কোটি 29 লক্ষ টাকা আর অতিরিক্ত বরাদ্দ 65 কোটি 62 লক্ষ টাকা। তৃণমূল সরকার যে প্রজেক্টে হাত দিয়েছে, যে প্রকল্প, সেটা ত্রাণ হোক, মানুষের ক্ষয়ক্ষতি হোক, সমস্ত জায়গায় এরা ঘাবলা করে রেখেছে। 2020 সালে প্রতি পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার 20,000 টাকা কেন্দ্র সরকার থেকে বরাদ্দ করেছিল। কেউ এই টাকা পায়নি। সমস্ত টাকা তৃণমূল নেতারাই আত্মসাৎ করেছে। দু 2020 সালে রাজ্যে আমফান আছড়ে পড়ে, আর ক্যাগ রিপোর্টে রয়েছে যে আমফানের সঙ্গে সঙ্গেও একেবারে দুর্নীতির ঝড় আছড়ে পড়েছিল রাজ্যে। আচ্ছা, আমফানে কি ব্যাপক প্রভাব পড়েছিল পুরুলিয়া জেলাতে? সিএজির রিপোর্টের দাবি, তৃণমূল সরকারের ক্ষতিপূরণ দেওয়ার হিসেব নিকেশ দেখে তেমনটাই তো মনে হচ্ছে। যা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে সিএজি অডিট। আমফান দুর্নীতির সিএজি অডিটের সেই রিপোর্টই এক্সক্লুসিভ নিউজ 18 বাংলার হাতে। আমফানে ক্ষতির পরিমাণ এবং ক্ষতিপূরণের হিসেবে গরমিল। কম ক্ষতিগ্রস্ত জেলার 100% বাড়িকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত যেসব বাড়ি, সেই বাড়িগুলোকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্তের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলার কথা বলছি। আচ্ছা, এবার ভালো করে দেখুন, এটা হচ্ছে আমফান ঘূর্ণিঝড়ের গতিপথ। বঙ্গোপসাগর থেকে উৎপত্তি ঝড়ে, দক্ষিণ 24 পরগনায় ল্যান্ডফল, আর তারপর কলকাতা থেকে উত্তর 24 পরগনা এবং পার্শ্ববর্তী জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার দূরে পুরুলিয়া। আবহাওয়াবিদরা বলছেন যে পুরুলিয়ায় আমফানের তেমন কোনো প্রভাবই পড়েনি। কলকাতা থেকে 300 কিলোমিটার দূরে পুরুলিয়া, সেখানে আমফানের কোনো প্রভাব সেভাবে পড়েইনি। দু 2020 সালে যে আমফান সাইক্লোনটি হয়েছিল, ল্যান্ডফল হয়েছিল গঙ্গার যে বদ্বীপ বা যেটাকে আমরা সাগরদ্বীপ বলি, সেই রকম জায়গাতে, এবং সেটি বদ্বীপ অঞ্চল থেকে মালদা পর্যন্ত অতিক্রান্ত করে। এই প্রগ্রেস করার ফলে দুদিকে বিপুল ক্ষয়ক্ষতি করে গেছে। সুপার সাইক্লোন আমফানের গতিতে পথের পার্পেন্ডিকুলার উলম্ব দিকে ছিল পুরুলিয়া, সুতরাং আরো দূরত্ব প্রায় 300 কিলোমিটারের মতন। আর সেই কারণে
বাঁকুড়া পুরুলিয়া অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি, সামান্য বৃষ্টিপাত এই সমস্তই হয়েছে। পুরুলিয়ার বাসিন্দারাও বলছেন যে আমফানের প্রভাবে পুরুলিয়ায় সেভাবে কোনো ক্ষয়ক্ষতিই হয়নি। দেখুন, এই আমফানের প্রভাব পুরুলিয়াতে মানে সেরকমভাবে কোনো পড়েনি। ঠিক আছে, অন্যান্য জেলায় যেরকম হয়েছিল আমফান পুরুলিয়াতে সেরকম প্রভাব পড়েনি। পুরুলিয়াতে নাকি আমফানের জন্য প্রচুর টাকা বরাদ্দ এসেছিল। এখানে ঝড় না হলেও সেই টাকাগুলো কি হলো সে জানি না, কিন্তু ক্ষতিপূরণের নামে শুনেছি যে অনেক টাকা নয় হয়েছে। না, এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অথচ ক্যাগ রিপোর্টে দাবি করা হয়েছে আমফানে 100% ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে দেখানো হয়েছে পুরুলিয়াকে। গড়মিল করা হয়েছে হিসেব নিকেশে। আমফান যে হয়েছিল 20 সালে, তাতে আমাদের যেটুকু মনে পড়ছে তাতে পুরুলিয়াতে কোনো প্রভাব পড়েনি। এমনি বর্ষাকালে বা সাধারণ যে বৃষ্টি হয় একটু আধটু বৃষ্টি হয়েছিল, আর মানে বৃষ্টি ছাড়া বেশি কিছু সেরকম হয়নি। বলতে গেলে আমফানের প্রভাব একদম পড়েইনি। বলতে গেলে যে দুর্নীতির সেফ প্লেস হিসাবে পুরুলিয়াকে ব্যবহার করা হয়েছে। অনেকেই বলেন যে এখন যুদ্ধ মানে যে শুধুই বোমা গুলি দিয়ে যুদ্ধ, তা কিন্তু নয়। যুদ্ধের একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া, ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েব ব্যবহার করে ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে। বড় হাতিয়ার এটা এখন, এবং যার সাম্প্রতিকতম সবচেয়ে বড় উদাহরণ অবশ্যই এই হামিম আর অর্পিতা, দুই জায়েশ সঙ্গী। পাক হ্যান্ডলারদের সঙ্গে এদের সরাসরি যোগ ছিল। আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিজট 333, হামাদ। এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে। এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে, शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। शहजाद भट्टी গ্যাং as such is known to have very close contacts with ISI। ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना, घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे। उस टाइम में नो फेंसिंग, मोर देन 500 किलोमीटर, कभी भी आओ कभी भी जाओ। ऐसे आतंकवादी पश्चिम बंगाल में बहुत है। अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है, जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है, मोर देन 70%, सबको पता है। জঙ্গি যুগলের পাক লিঙ্ক। পাক হ্যান্ডলারদের সঙ্গে হামিম অর্পিতা সরাসরি যোগাযোগের কথা শনিবারই জানিয়েছিল এসটিএফ। সূত্রের খবর, হ্যান্ডলারদের সঙ্গে অর্পিতার টানা কথা হতো মূলত হানি ট্র্যাপ ফেলা নিয়েই। এছাড়াও একাধিক চ্যাটের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জানা গেছে হামিমের টার্গেট ছিল ভারতের একাধিক স্টেশন সহ জনবহুল এলাকা। সূত্রের খবর, হামিমের ফোনে উদ্ধার হয় একাধিক রুট ম্যাপ। হামিমের পাক লিঙ্ক স্পষ্ট হতেই তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। হামিমকে জেরা করে আরো বেশ কয়েকজন পাক হ্যান্ডলারের নাম পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও তদন্তে গুরুত্ব পাচ্ছে হামিমের পুলিশের উর্দি জোগাড় করার কারণও। এসটিএফ সূত্রে খবর, দিল্লির যন্তর মন্তরে ধর্ণা শেষের ফলে বিপাকে পড়ে হামিম ও শাহজাদ ভট্টি গ্যাং। পুলিশের উর্দি জোগাড়ের আগেই ধর্ণা শেষ হয়ে যায় যন্তর মন্তরে। এখন তদন্তকারীরা জানতে চান পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে, হ্যান্ডলারদের সঙ্গে কি কথা হয়েছিল হামিম অর্পিতার, কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা ছিল। হামিমকে জেরা করে আরো তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
অল্প বয়সী বেকার যুবকদের মগজ ধুলাইয়ের পরিকল্পনা ছিল হামিমের। মগজ ধুলাই করে জঙ্গি কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনাও ছিল হামিমের। সমাজ মাধ্যমে সক্রিয় এমন যুবকদেরই টার্গেট করা হয়েছিল। হামিমের কাজে খুশি ছিল শেহজাদ ভাট্টি গ্যাং। দুবাই যাওয়ারও অফার করা হয় হামিমকে। হামিম মণ্ডলও দুবাই যাওয়ার পরিকল্পনাও করেছিল। তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট পাওয়া যায়নি, তবে জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে এই হামিম মণ্ডল তিনি পাসপোর্টের জন্য আবেদনও করেছিল। এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে, কি কারণে দুবাইতে তার ডাক আসলো? সোশ্যাল মিডিয়ার রিল এবং চ্যাটিং এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঠিক কি কথা হয়েছিল হামিম ও অর্পিতার? কোন গোপন চক্রান্তের জাল বোনা হচ্ছিল নেট দুনিয়ার চোরাগলিতে? সমস্ত জট খুলতে এখন ধৃত জঙ্গিকে লাগাতার জেরা করছে এসটিএফ। নিউজ 18 বাংলা। হামিম মণ্ডল এখন পূর্ব বর্ধমানের রেনেসা টাউনশিপে থাকলেও আগে থাকতো হাওড়ার পিলখানায়। একদম গ্রাউন্ড ফ্লোরে 2 কামরার ছোট্ট ফ্ল্যাট, সেখানেই তারা থাকতো এবং সেখানে পৌঁছে গেছে নিউজ 18 বাংলা। এই ফ্ল্যাটেই 10 মাস আগে মধ্যরাতে বিদেশ থেকে মেশিন আসে, আর তারপর এই 2 কামরার ঘরেই শুরু হয় গেঞ্জির কারখানা। এলাকার মানুষ দাবি করছেন যে হামিমকে তারা সেভাবে চেনেন না। হাওড়ার পিলখানায় হামিমের ডেরায় এখন তালা। আড়াইটা বাজে রাতের এখানে একটা মেশিন, 2টা মেশিন করেছে। 2টা মেশিন আমি জানি না, কোরিয়ান দিয়ে এসেছে, ভাড়া নিয়ে ঘর করেছে। রাতের বেলা একটা মেয়ে ছেলে, ওই ছেলে আর ওই বাড়িটা 7 নম্বর বাড়িটা মেশিন ঢুকিয়েছে। তখন এসে মেশিন প্রথম ঢুকিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর থেকে কাজ হতো, আসতো যেত ওরা। আর ওই বাড়িটা লোক জানে, আমরা তো ভিতরে ছিল, আমরা তো দেখা। মানে এখন তালা কতদিন ধরে লেগে রয়েছে আপনারা দেখেছেন? না 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 না, ছেলেটা যে কাজ করেছে একদম খারাপ কাম করেছে, সাজা দিন। না দেখিনি, আর দেখবো, নিয়ে যাব আমি। আপনাকে আর এসেছে তো, আমরা দেখেছি, আমি দেখে ধরে নিয়ে যাবো ওকে। আর থানা থেকে আমি কমপ্লেন করবো। 1 সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ 8 মहीने হয়েছে, 8 महीना। একটা লেডিজ আছে আর 2-3 তো ছেলে আছে। हम सिर्फ उसके अब्बा को जानते हैं, उसको नहीं जानते। बस सलाम दुआ था और उससे ज्यादा ताल्लुक नहीं था। सुनते हैं कि बगल में स्टिकर का काम होता है, आज तक उसके कारखाना तक हम अंदर तक गए नहीं। अभी ऐसा घटना सुने हैं, सुन के कैसा महसूस कर रहे हैं? सुन करके दुखी हो रहा है कि जवान लड़का ऐसा नहीं करना चाहिए। करता है कि माँ बाप भूखते, अस्सलाम वालेकुम, वालेकुम अस्सलाम, इससे ज्यादा कोई ताल्लुक नहीं। तो कब से वो नहीं है उनके पिता? उनके पिता को हो गया होगा 10 दिन से हम नहीं देख रहे। 7 নম্বর আলম মিস্ত্রি লেন, এই ঠিকানাতে এই হামিম মণ্ডলের বসবাস ছিল তেমনটা জানতে পেরেছেন তদন্তকারীরা। তার যে হাওড়ার ঠিকানা, যেখান থেকে সে এই বছরের শুরু পর্যন্ত তার বসবাস ছিল এবং তারপরে এখান থেকে সে চলে যায় অন্যত্র, তেমনটাই কিন্তু তদন্তকারীদের তদন্তে আপাতত উঠে এসেছে যে এই ঠিকানাতেই তার বসবাস ছিল। তার যে ঘর, এই গ্রাউন্ড ফ্লোরে এই বাড়িতেই তার বসবাস ছিল। মূলত ভাড়া বাড়ি, যারা এই বিল্ডিংয়ে থাকেন কেউই সেই অর্থে নিজেদের মধ্যে পরিচিত নন, কিন্তু এখন বর্তমানে তালা দেয়া রয়েছে এই বাড়িতে, গেটে তালা ঝুলছে, বাড়ির ভেতরে এখনও লাইট ফ্যান সবই চলছে। তবে এই বাড়িতেই যে হামিম মণ্ডল থাকতো, সেই হামিম মণ্ডল সম্পর্কে কতটুকু তথ্য এখানকার যারা বসবাসকারীরা রয়েছেন বা যিনি এই বাড়ির মালিক তাদের কাছে রয়েছে, সেই বিষয়টাও তদন্তকারীরা দেখার চেষ্টা করছেন। তারা কি আদৌ জানতেন হামিমের এই পরিচয়, কিংবা হামিম কি করে, কিভাবে কি তার কাজ সে চালাচ্ছে, সেই সম্পর্কে কতটুকু ধারণা তাদের ছিল, সেই প্রশ্নগুলো কিন্তু তদন্তকারীদের মধ্যে রয়েছে। তবে হাওড়ার এই ঠিকানাতেই কি কি বিষয়ে এখান থেকে তল্লাশি অভিযান চালিয়ে পাওয়া যেতে পারে, সেই দিকেও তদন্তকারীরা নজর রাখছেন। এখান থেকে নতুন কোনো ক্লু তারা পান কিনা, সেই দিকেও তারা নজর রাখছেন। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, হাওড়া। শুক্রবার গ্রেফতার হয়েছে হামিম মণ্ডল, আর শনিবার তার বান্ধবী অর্পিতা সরকার এসটিএফ গ্রেফতার করেছে এবং তারপরে এসটিএফ এর আইজি প্রেস কনফারেন্স করে বিস্ফোরক সব তথ্য দিয়েছেন এবং নাশকতার ছকের পর্দাফাঁস করেছেন। এবং এসটিএফ স্পষ্টই জানিয়েছে যে এই জঙ্গি সদস্যের মূল নিশানায় ছিল মুখ্যমন্ত্রী, এবং শুধু তাই নয়, জঙ্গিদের হিট লিস্টে ছিল উমেশ রায় এবং তার পরিবারও, হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায় এবং তার পরিবারও।
কড়া ব্যবস্থা নেওয়া হবে, এরকমই বার্তা মন্ত্রী। যে আমাকে থ্রেট করেছিল পাকিস্তান থেকে, সে আমাকে একদিন একটা আমার অফিসের ভিডিও পাঠিয়েছিল, পরে আমার গাড়ির ছবি পাঠিয়েছে। তখনই আমি জেনে গেলাম যে লোকাল কাউ না কাউকে এরা ইনভলভ করেছে, না হলে এটা পাওয়া যায় না। আমি পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এর উপরে নজর রেখেছিল, এসটিএফ পুরো বিষয়টা ধরেছে। চিন্তার বিষয় আছে যে আপনি পাকিস্তান থেকে লড়তে পারেন, আপনি জঙ্গিদের সঙ্গে লড়তে পারেন, কিন্তু আপনার বাড়ির কাছে যে দেশদ্রোহীরা আছে তাদের সঙ্গে কি করে লড়বেন? সমাজকে সচেত হতে হবে। এই ধরনের যারা গতিবিধিতে ইনভলভ আছে, যাদের উপরে সন্দেহ আছে, তাদের সূচনা দিতে হবে, যাতে আমরা এই ধরনের মানসিকতার লোক যারা দেশদ্রোহ করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে পারি। রাজ্যের পুরো প্রতিমন্ত্রী টার্গেট, প্রথম কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, কালকে শুনবেন আওয়াজ উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন না। ভিসা ছাড়াই ভারতে থাকার অভিযোগে কয়েকজন থাইল্যান্ডের নাগরিককে আটক করেছে কলকাতা পুলিশের এসটিএফ। শরৎ বোস রোডে এসটিএফ অভিযান চালিয়ে এই থাইল্যান্ডের নাগরিকদের আটক করেছে। এরা ভিসা ছাড়াই কলকাতায় থাকছিলেন। ভিসা ছাড়াই ভারতে থাকার অভিযোগ, কয়েকজন থাইল্যান্ডের নাগরিক আটক। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আরো ডিটেলে জানাও কিভাবে এরা ধরা পড়লেন? দেখো, একেবারেই এসটিএফ এর কাছে খবর ছিল এরকম কয়েকজন থাইল্যান্ডের নাগরিক তারা শহর কলকাতায় রয়েছে। এই খবর পাওয়ার পরই কিন্তু আজ দেখা যায় বিকেলবেলা শরৎ বোস রোডের কাছে একটি স্পা, সেখানে এসটিএফ এর তরফ থেকে অভিযান চলে এবং শুধু এসটিএফ না, সেখানে ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা তারাও ছিলেন এবং পরবর্তীতে দেখা যায় বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর তরফ থেকে আটক করা হয়েছে। আমরা এটা পুলিশ সূত্রে জানতে পারছি যে এই যে থাইল্যান্ডের নাগরিক যারা এখানে দীর্ঘদিন ধরে ছিলেন, তাদের কোনো বৈধ ভিসা ছিল না, বা যদি তারা এখানে ঘুরতে আসে তাহলে ভ্রমণ সংক্রান্ত কোনো বৈধ নথি ছিল না। এই কারণেই কিন্তু তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বা এই স্পায়ের মধ্যে অন্য কোনো চক্র চলতো কিনা, এর ভেতরে অন্য কোনো বিষয় জড়িত ছিল কিনা, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এবং পুলিশ সূত্রে খবর এরকম বেশ কয়েকটি স্পায়ের ইনপুট পুলিশ পেয়েছে, যেখানে কিন্তু এরকমভাবে অবৈধভাবে থাইল্যান্ডের নাগরিকরা তারা ছিলেন। তারা এখানে কেন থাকতেন বা কি ধরনের কার্যকলাপ এই স্পাগুলোর ভেতরে হতো, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে একদিকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে তোমায় বলে রাখবো এই শরৎ বোস রোডের কাছে যে স্পা যেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, সেখান থেকে বেশ কয়েকজনকে কিন্তু আটক করেও নিয়ে গেছে এসটিএফ। ডাবল ইঞ্জিনে জাতীয় সড়কে গ্রিন সিগন্যাল। মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সঙ্গে একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দারের। জাতীয় সড়ক অর্থনীতি এবং শিল্প বিকাশের অন্যতম প্রধান স্তম্ভ। জাতীয় সড়ক মসৃণ হলে শিল্পে গতি বাড়ে। বদলের বাংলায় শিল্পে ডাবল ইঞ্জিনের গতি আনতে উদ্যোগী রাজ্য সরকার, তাই নজর এবার জাতীয় সড়কে। মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকারির সঙ্গে বৈঠক করবেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। এ রাজ্যে জমি জটে আটকে থাকা একাধিক প্রকল্প নিয়ে আলোচনা হবে। नेशनल हाईवे के लिए मेरी 4 तारीख को गडकरी जी से मीटिंग है। पीडब्ल्यूडी की टीम कल और परसों वो लोग उनके साथ बैठकर डिपार्टमेंट के लोगों के साथ बैठकर मीटिंग करेंगे। पश्चिम बंगाल में
नेशनल हाईवे का नेटवर्क बहुत कम है। हम लोग जिस तेजी से बढ़ना चाहते हैं उसके लिए इंफ्रास्ट्रक्चर जरूरी है, उस इंफ्रास्ट्रक्चर के लिए नेशनल हाईवे जरूरी है। जिस तरह यूपी में अब हाईवे का नेटवर्क हो गया है, पश्चिम बंगाल को भी हम लोग हाईवे के नेटवर्क से। পশ্চিমবঙ্গে ৩,৯১০ কিলোমিটার জাতীয় সড়ক, ২,২৬৫ কিলোমিটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, ১,৩২৪ কিলোমিটারের দায়িত্বে রাজ্যের পূর্ত দফতর, ৩২১ কিলোমিটার রক্ষণাবেক্ষণের দায়িত্বে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম। জাতীয় সড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা মজবুত হলেই লজিস্টিক ও সাপ্লাই চেইন জোরদার হবে, সুবিধে হবে পণ্য পরিবহনেও। একই সঙ্গে আকৃষ্ট করা সম্ভব বিনিয়োগকারীদের। জাতীয় সড়ক কর্তৃপক্ষ বারবার অভিযোগ করেছে তৃণমূল আমলে জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে সরকারি সহযোগিতা মেলেনি, ফলে জমি জটে আটকে অনেক প্রকল্প। অতীতেও দেখতে পাওয়া গিয়েছে নীতিন গডকরি রাজ্য সরকারের কাছে জাতীয় সড়ক নিয়ে সমস্ত ধরনের সাহায্য করতে তিনি এবং তার দল প্রস্তুত বলে বারবার ধরে উল্লেখ করেছিলেন, কিন্তু জাতীয় সড়কের তরফ থেকে আধিকারিকরা বারবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করলেও জমি সহ একাধিক জটিলতা কাটিয়ে তুলতে পারা যায়নি। জমিজট সহ নানা কারণে থমকে রয়েছে বহু প্রকল্প, যেমন খড়গপুর থেকে ঘাটাল হয়ে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ পর্যন্ত খড়গপুর মোরগ্রাম ইকোনমিক করিডোর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং এর বিভিন্ন জাতীয় সড়ক প্রকল্পের ক্ষেত্রেও এই একই সমস্যা। সেবক, রংপো এবং লাগামোর পেডং প্রকল্প আটকে বন দফতরের ছাড়পত্র এবং জমি জটে। ইতিমধ্যে এই জট কাটানোর নির্দেশ দেওয়া হয়েছে। বারাণসী কলকাতা করিডোরের কাজেও মাঝে মধ্যেই বাধা হয়ে দাঁড়াচ্ছে জমি জট। এই সমস্ত বিষয় নিয়েই মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী এবং রাজ্যের পূর্তমন্ত্রীর মধ্যে আলোচনা হওয়ার কথা। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।